রঙের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী আজম খান। শুভ সকাল, কেমন আছেন? শুরুতেই আপনাকে অভিনন্দন জানিয়ে দিতে চাই, কারণ আজ আপনার 10 বছর পূর্ণতা পেল আপনার অভিনয় জগতের ক্যারিয়ারে। আজকের এই দিনটি আপনার জন্য কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আর ব্যক্তিগতভাবে আমি এটিএন বাংলার কাছে কৃতজ্ঞ, কারণ শোবিজে আমার এই পথ চলাটা শুরু হয়েছিল এক অর্থে এটিএন বাংলা থেকে। কারণ এটিএন বাংলার দুইজন বিশিষ্ট মানুষ ছিলেন, শিল্পী চন্দন সিনহা এবং মীর মোতাহার হাসান। তাদের মাধ্যমেই আসলে শোবিজে আমার যাত্রাটা শুরু হয়েছিল। কোনো এক সময় তাদের কাছে আমি গল্প করেছিলাম। আমি এক সময় এটিএন বাংলার অনেক প্রোগ্রামে আসতাম, তো আমি ওনাদেরকে বলেছিলাম আমার একটু নাটকে অভিনয় করার শখ আছে, এবং এমন যদি হয় কোনো একটা অফিসের দৃশ্য বা কোনো একটা যেখানে হয়তো আমার কিছুই করতে হবে না, শুধু আমি বসে থাকবো। তো এরই ধারাবাহিকতায় তারা আমাকে বাংলাদেশের কয়েকজন গুণী নির্মাতার সাথে পরিচয় করিয়ে দেন, এবং সেই সূত্র ধরে 2015 সালের জুলাইয়ের 3 তারিখে অভিনয়ের যাত্রাটা শুরু হয়। এবং প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, সেই টেলিফিল্মের পরিচালক ছিলেন FQ পিটার, এবং আমাদের দেশের একজন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছিলাম। এই দিনটা অবশ্যই আমার জীবনে অনেক স্মরণীয় একটি দিন, এবং এরপরে সেলিম ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, অনেক জায়গায় দেখা হয়েছে, এবং আমি সবসময় ওনাকে বলি যে আপনার সাথে আমার প্রথম কাজ করা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে FQ পিটার উনি এখন আর নির্মাণে নেই, এবং উনি এখন বিজ্ঞাপনের নিয়ে কাজ করছেন, যার জন্য ওনার ডিরেকশনে আর কাজ করা হয়নি। তো সেটা ছিল শুরু। এবং তারপরে যেটা হয়েছে, বিটিভির জন্য আমি একটি ধারাবাহিকে কাজ করেছিলাম, এবং তারপরে একটা ঈদের কাজ করেছিলাম চয়নিকা চৌধুরীর শেষের পরে, এবং যেখানে বাংলাদেশের অনেক গুণী শিল্পীরা ছিলেন। এবং তারপরে ভেবেছি হয়তো আর কিছু একটা দুটো কাজ করব, তারপরে হয়তো শখের একটা বিষয় ছিল, সেই শখটা যখন পূরণ হয়েছে আমি হয়তো কাজ করা হবে না। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হয়ে না ওঠার পেছনে দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই অভিনয়টা অনেকটা মায়ার একটা জগৎ। আপনি আসবেন, আপনার এন্ট্রি করার একটা সুযোগ থাকে, কিন্তু এক্সিট করার সুযোগটা থাকে না, মানে ইচ্ছে হয় না। এটা কিছুটা মনে অডিয়েন্সরাও ঠিক করে না আসলে, যে অডিয়েন্সের একটা চাহিদা থাকে, আমি সেই অভিনেতাকে দেখতে চাই আসলে। জি, তো এভাবেই আসলে একটার পর একটা করে কাজ করতে করতে যাত্রাটা শুরু হয়, এবং ধীরে ধীরে আমারও ইচ্ছে করে কাজ করতে। এক সময় শখ থেকে এটা দ্বিতীয় কাজে পরিণত হয়, এবং এখন এটা একটা পেশাগত ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। এবং 10 বছরের পূর্ণতা পেয়েছে। জি, 10 বছর। আমি কখনো ভাবিনি যে 10 বছর কাজ করা হবে, এটা আমি কখনো ভাবিনি। আমি যখন পেছনের দিকে তাকাই তখন আমার কাছে ভালোই লাগে যে অনেকের সঙ্গে কাজ করেছি। আমি সেদিন আমার ডায়েরিতে আমি দেখছিলাম বাংলাদেশে অনেক গুণী নির্মাতা আছেন, 143 জন পরিচালকের সাথে আমি কাজ করেছি। তো 143 জন পরিচালকের বাইরে গত 10 বছরে আসলে কেউ কিন্তু নির্মাণ খুব একটা করেনি। এবং তার চেয়ে যেটা বড় বিষয় যে 90-এর দশক থেকে যারা আমাদের দেশে লিড ক্যারেক্টার করছেন, স্ক্রিনে তাদের সবারই কম বেশি আমি বাবা হয়েছি, অথবা অফিসে তাদের বস হয়েছি, অথবা পুলিশের অভিনয় যখন করেছি তাদের বস হিসেবে অভিনয় করেছি, এরকম। তো এটা খুব এনজয় করি। 90-এর সময় যে জেনারেশনটা ছিল, তারপরে যারা এসছেন, অলমোস্ট প্রায় সবার সাথে কাজ করা হয়েছে। 10 বছর আগের এই 3 জুলাই এবং 10 বছর পরে 2015 এবং 2025 এর 3 জুলাই, এই যে পার্থক্য 10 বছরে ইন্ডাস্ট্রিতে পরিবর্তনটা কি দেখছেন? পরিবর্তন অনেক হয়েছে। অভিনয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টে নতুন মুখ এসছেন, ডিরেকশনে এসছেন, স্ক্রিপ্ট রাইটিংয়ে এসছেন, ক্যামেরার সামনেও অনেকে কাজ করছেন। এমন অনেকে কাজ করছেন 10 বছর আগে তারা শোবিজে ছিলেন না, আবার 10 বছর আগে যারা নিয়মিত ছিলেন তারা এখন অনেকে নেই। তো এটা হচ্ছে একটা বেসিক পরিবর্তন। সেকেন্ড হচ্ছে এই 10 বছরে OTT এসেছে আমাদের দেশে, অনলাইনে অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে,
এবং এখন অনেকগুলো সেক্টর ওপেন হয়ে গেছে এবং যার জন্য সারা বছর প্রচুর কাজ হয় এবং এই কাজের পরিধি শুধু একটা সময় ছিল শুধু ঢাকাতে কাজ হতো, কিছু গ্রামের কাজ আমরা মোবাইলে করতাম, কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গাতে কাজ হচ্ছে এবং এই যে একটা ব্যাপ্তি হয়েছে, এখানে একটা বড় ধরনের মানে অ্যাক্টিভিটিস হচ্ছে এবং এই অ্যাক্টিভিটিসে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে অনেকগুলো মানুষ কাজ করছে এবং রীতিমতো এটা একটা মানে শিল্প হিসাবে আমরা এখন এটাকে ভাবতে পারি। আমরা যেভাবে একটু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছি, ওটিটি প্ল্যাটফর্মের কথা আপনি বলছিলেন, আমরা কিন্তু যদি একটু দেখি যে আমরা এআই এর দিকেও কিন্তু একটু ঝুঁকছি। আমরা অনেক টিভিসি ওভিসিতে এখন এআই এর ব্যবহার দেখি এবং নাটকও তৈরি হচ্ছে এআই দিয়ে এবং হুবহু একজন মানুষের আকৃতিতে একদম দুর্দান্তভাবে আসলে এআই এর নিখুঁত কারিগর দিয়ে কাজ করানো হচ্ছে। কখনো কি এরকম মনে হয় আপনার কাছে যে একটা সময় হয়তোবা অভিনয় শিল্পীদের হয়তোবা টিভি স্ক্রিনে আসার জন্য আর সেই জায়গাটা তৈরি হবে না, এআই দিয়ে নাটক বা সিনেমা তৈরি করা যাবে? দেখুন, এআই দিয়ে স্ট্যাটিক বিজ্ঞাপন অনেক হচ্ছে, কিন্তু এআই দিয়ে আপনি যদি ভিজুয়াল কন্টেন্ট চিন্তা করেন, এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। আপনি ইমোশনটাকে তো আনতে পারবেন না। আপনি সব কিছু পারফেক্টলি করতে পারবেন, তার ড্রেস, তার লুক সব কিছুই করতে পারবেন, কিন্তু যে ইমোশনটা বিল্ড আপ হয় একটা ভিজুয়াল কন্টেন্টে, সেটা যেই সম্পর্ককেই আমরা দেখাই, সেটা কিন্তু আসলে এআই দিয়ে সম্ভব না। এবং আমার কাছে মনে হয় যে যদি তাই হতো তাহলে সব কিছুই হয়তো এআই দিয়ে হতো, কিন্তু সেই এআইটা অপারেট করার জন্য কিন্তু একটা মানুষকে দরকার। তো ওইটা যদি ভিজুয়ালাইজ আমি না করতে পারি, তাহলে আমি কি করে এআই দিয়ে কন্টেন্ট ক্লাবকে তৈরি করব? তো আমার মনে হয় না যে একেবারে এই মানে অভিনয় শিল্পীদের কাজের পরিধিটা কমে যাবে, এটা আমার কাছে মনে হয় না। তবে বৈচিত্র্য আসবে। কিছু জায়গায় হয়তো এআইয়ের সাপোর্ট আমরা নিতে পারি, নিয়ে হয়তো অনেক কিছুকে পারফেক্ট করতে পারি, অনেক কিছুকে আরও ইম্প্রোভাইজ করতে পারি, বাট নট দ্যাট যে পুরোটাই আমরা তাদের উপর ডিপেন্ড করব, এটা বোধহয় সম্ভব না। আচ্ছা, নতুন প্রজন্মে যারা কাজ করছেন তাদের মধ্যে কার কাজ বেশ ভালো লাগে আপনার? আমার কাছে তো সবার কাজই ভালো লাগে। এক একজনের এক এক ধরনের দর্শক তৈরি হয়েছে, এক একজন এক এক ধরনের সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, এটা আমার কাছে মনে হয়েছে। ছেলেদের মেয়েদের মধ্যে অনেক ভালো ভালো মুখ অনেকে এসছেন। আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। আমি এখন হয়তো বলতে গেলে হয়তো কারোর নাম আমি ভুলে যাব, এটা হয়তো বলা ঠিক হবে না। তবে যাদের সাথেই কাজ করেছি আমার কাছে তাদের সবাইকে অনেক মেধাবী মনে হয়েছে এবং তারা পড়াশোনা করেন, তারা কন্টেন্ট দেখেন, তারা দেশ বিদেশের অনেক কিছুর খবর রাখেন এবং তারা অনেক কিছুকে স্ক্রিপ্টের বাইরেও তারা অনেক কিছুকে ইম্প্রোভাইজ করেন। ক্রিয়েটিভিটিটা আছে। ইটস নট দ্যাট যে স্ক্রিপ্টে লেখা আছে আমি ডেলিভারি দিয়ে চলে গেলাম। আমি বলছি না যে আগে তাই করা হতো, কিন্তু এখন এই চিন্তার পরিধিটা অনেক বড় হয়েছে। এবং আমি আরেকটা জিনিস উল্লেখ করব যে এখন যারা ডিরেকশন দিচ্ছেন তারাও কিন্তু অনেকে নতুন এবং তাদেরও চিন্তাটা কিন্তু আসলে অনেক বেশি বিকশিত হচ্ছে এই নতুনদেরকে নিয়ে কাজ করার মধ্যে। তবে এটা অলওয়েজ কম্বিনেশন। সবাই নতুন হলে যেমন হয়তো হবে না, গল্পটা তৈরি হবে না। এটা একটা কম্বিনেশন, সব ধরনের মানে বয়সের মানুষরাই সেখানে থাকবে। আচ্ছা, আপনি তো কাজ করছেন এখনো, সো আগামীতে আমরা কি কি কাজ পেতে চলেছি? আমি 1 ঘন্টার কাজ করছি বাংলাদেশ টেলিভিশনের জন্য। একটা নতুন ধারাবাহিকের কাজ ফার্স্ট লটের শেষ করলাম, এটা অক্টোবর প্রান্তিক থেকে অন এয়ার হবে। খুবই সুন্দর একটা গল্প। আমরা ঢাকার বাইরে শুটিং করেছি, সিনেমার কাজ করেছি, এবছর বেশ কয়েকটা সিনেমার কাজ করা হয়েছে, আর বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। কয়েকটা বিজ্ঞাপন মুক্তি পেয়েছে, আর কয়েকটা বিজ্ঞাপন সামনে সবাই দেখতে পাবেন। আচ্ছা, প্রথম বাবা চরিত্রে কার বাবা হয়েছিলেন সেটা কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। প্রথম বাবা চরিত্রে আমার যতটুকু মনে পড়ে সেটা চয়নিকা চৌধুরীর একটা ফিল্ম ছিল নীলাভ বিস্মরণ। সেখানে আমাদের প্রিয় তৌকির ভাই এবং আনিসুর রহমান মিলন তারা অভিনয় করেছিলেন। তো সেখানে আমি বাবা হয়েছিলাম। আচ্ছা। এবং
ভালো হয়েছিল আমার কাছে মনে কোনো একটা ঈদে গিয়েছিল আমার যতটুকু মনে পড়ে, এবং সোফার আই রিমেম্বার এটিএন বাংলাতেই গিয়েছিল। আমরা যেহেতু একটা সময় টিভিতে ছিলাম, টিভির মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, তারপর আমাদের তথ্য প্রযুক্তির যুগে এখন ইউটিউব হয়েছে, ফেসবুক হয়েছে, এখন আমরা চাইলেই আপডেটের সাথে সাথে সব কিছুই হাতে নাগালে পেয়ে যাচ্ছে। একটা নাটক চাইলে আমরা বের করে দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তনটা, ডিজিটালাইজেশন, সব কিছু মিলিয়ে আপনার কাছে এই পরিবর্তনটা কেমন লাগে? এই পরিবর্তনটাতে সবচেয়ে হ্যাপি হচ্ছে ইয়াং জেনারেশন। কারণ হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু টেলিভিশন একটা ফ্যামিলি একটা মিডিয়া, আমরা সবাই একসাথে বসে অনুষ্ঠান দেখতাম, এবং সেই অনুষ্ঠানগুলোর তখন এমনভাবেই তৈরি হতো যে সেই অনুষ্ঠানগুলোতে যেন ফ্যামিলি সবাই একসঙ্গে দেখতে পারে। আমাদের দেশে অনেক মানে জনপ্রিয় সিরিজ হয়েছে যখন নাকি সন্ধ্যার পরে রাস্তায় কেউ থাকতেন না, সবাই বাসায় চলে যেতেন। হুমায়ুন আহমেদের এরকম অনেক জনপ্রিয় সিরিজ ছিল। তো এখন যেটা হয়েছে যে আমি সব কিছু আপনার ইচ্ছে মতো আপনি দেখতে পাচ্ছেন, নট দ্যাট যে এখনই বসে দেখতে হবে। এই বিষয়টা একটা পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন। আগে কি ছিল যে আমি যদি এটা দেখতে মিস করি তাহলে আর মানে এই পর্বটা আমি দেখলাম না, বা এই অংশটুকু আমি মিস করলাম। এখন আপনি যে কোনো সময় অনলাইনে দেখতে পাচ্ছেন, ইউটিউবে লিঙ্ক পাচ্ছেন। আজকাল তো ছোট ছোট ক্লিপ করেও দিয়ে দেওয়া হচ্ছে, রিলস ভিডিও করা হচ্ছে। ফলে হয়েছে কি যে মানুষের দেখাটাও অনেক আরামের হয়েছে এবং আনন্দেরও হয়েছে। মানে 45 মিনিটস আপনি টিভির সামনে বসে থাকার দরকার নেই। আপনি 3 মিনিট আপনি রাস্তায় জ্যামে বসে আছেন, আপনি দেখছেন। 2 মিনিট আপনি হয়তো কোনো একটা কাজের ফাঁকে দেখে নিচ্ছেন, নিজেকে একটু রিচার্জ করে নিচ্ছেন। ব্যাপারটা এরকম। ইটস এ ভেরি গুড সাইন। হয়তো সামনে আরও পরিবর্তন আসবে, এবং মানুষের এখন সবার মানে প্রেজেন্সটা এখন চলে যাচ্ছে ডিজিটাল সেক্টরে। মানে আমরা অনেক বড় স্ক্রিন থেকে ছোট স্ক্রিনে চলে আসছি, কিন্তু আয়োজনটা কিন্তু বড় স্ক্রিনের মতোই। রাইট। হ্যাঁ, মানে অনেক কিছুই করতে হয়, এবং আপনি লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছুই কিন্তু বড় স্ক্রিনের মতোই হচ্ছে, ওখানেও দেখানো হচ্ছে। আমার তো মনে হয় যে ঈদের অনুষ্ঠানগুলো আমরা যতটা টিভিতে দেখি তার চেয়ে বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। আপনাকে যাবার আগে আবারও অনেক অনেক অভিনন্দন 10 বছর পূর্তি উপলক্ষে আপনার ক্যারিয়ারের। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলা দর্শক, শুভানুধ্যায়ী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে, কারণ আমার এই 10 বছরের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে উনি আমাকে উৎসাহ দিয়েছেন, কখনো ফোন করেছেন, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।